আমরা মুক্তিযুদ্ধে কেন অংশগ্রহণ করতে পারলাম না? তাতে ভারতকে বন্ধু মনে করার কোনো কারণ ছিল না। স্বাধীনতার বিরোধিতা আর যুদ্ধ অপরাধ এক জিনিস নয়। কেন এক জিনিস নয় তারই ব্যাখ্যা খুঁজব আজ। জামাত ইসলামী কেন 1971 সালে পাকিস্তান ভাঙনের বিরোধিতা করেছিল, এই প্রশ্নের মধ্য দিয়ে। জামাতে ইসলাম অতীত ও বর্তমানের ভূমিকা থেকে একথা সুস্পষ্ট যে আদর্শ ও নীতির প্রশ্নে জামাতে ইসলাম আপোষহীন। দুনিয়ার কোনো স্বার্থে জামাত কখনোই আদর্শ বা নীতির বিসর্জন দেয়নি। এটুকু মূল কথা যারা উপলব্ধি করে তাদের পক্ষে 71 জামাতের ভূমিকা বুঝতে কোনো অসুবিধা হবার কথা নয়। এখন প্রশ্ন হলো কিভাবে? প্রথমত, মানুষের বেঁচে থাকার, বিশ্বাস অনুযায়ী চলার, পছন্দের কাজ করার এবং ন্যায় বিচার পাওয়ার স্বাধীনতা হচ্ছে প্রকৃত স্বাধীনতা। 1971 সালে যখন স্বাধীনতা সংগ্রাম শুরু হয়েছিল তখন অন্য অনেকের মতোই জামাত ইসলামও চিন্তা করেছিল এই সংগ্রাম পূর্ব পাকিস্তানের মানুষের কাঙ্ক্ষিত স্বাধীনতা আনার পরিবর্তে বিশ্বাস ও কাজের যতটুকু স্বাধীনতা 47-এর পাকিস্তান অর্জনের মাধ্যমে এসেছিল তাও হাতছাড়া হয়ে যায় কিনা, এই আশঙ্কা থেকেই জামাত এই সময়ে স্বাধীনতা আন্দোলনকে সমর্থন করতে পারেনি। শুধু জামাত নয়, মুসলিম লীগ, নেজামে ইসলামী সহ অনেক দল এবং জনগণের বড় একটি অংশ স্বাধীনতা যুদ্ধকে সমর্থন করতে পারেনি। বলাই বাহুল্য, পূর্ব পাকিস্তানে জামায়াত সে সময় অতি ক্ষুদ্র একটা দল ছিল। দ্বিতীয়ত, বস্তুত বাংলাদেশ নামক যে জনপদে আমরা বাস করছি এই জনপদকে শুধু 1971 সাল থেকেই চিন্তা করলে হবে না। এর ইতিহাস হাজার বছরের। সেই আর্য, পাল, সেন, সুলতানি, শাহী থেকে শুরু করে শায়েস্তা খান, ইসলাম খান, সিরাজউদ্দৌলা, ইংরেজ, অতঃপর 47-এ পাকিস্তান হয়ে বর্তমানের বাংলাদেশ। এই প্রতিটি ধাপেই বহুবার এই ভূখণ্ডের মানচিত্রের পরিবর্তন হয়েছে, নামেরও পরিবর্তন হয়েছে, শাসকের পরিবর্তন হয়েছে। মানুষ কখনো স্বাধীনতা পেয়েছে, কখনো বঞ্চিত হয়েছে। 1947-এর পাকিস্তান ভারত বিভাজনের আগে এই অঞ্চলের মানুষগুলো চরমভাবে নিষ্পেষিত ছিল ব্রিটিশ শাসক আর হিন্দু শেঠ ও জমিদারদের হাতে। 71-এ বহু মানুষ বেঁচে ছিলেন যাদের স্মৃতিতে তখনও ব্রিটিশ হিন্দুদের নিষ্পেষণ জ্বলজ্বলে ছিল। 71 ভারতের সহায়তায় যুদ্ধ করে অর্থনৈতিক ও সামরিকভাবে দুর্বল পূর্ব পাকিস্তান আদৌ পৃথক একটি রাষ্ট্র গঠিত হতে পারবে কিনা, ভারতের মতো চাণক্যবাদী রাষ্ট্রের করাল গ্রাসে বিলীন হতে হবে তা নিয়ে আশঙ্কা ছিল সচেতন মানুষের মনে। জামাত ইসলাম এবং অন্যান্য বিভিন্ন রাজনৈতিক দল সহ সাধারণ মানুষের বড় একটি অংশ 47-এর অর্জন নস্যাৎ হয়ে ভারতের গোলামিতে পুনরায় ফিরে যাওয়ার আশঙ্কা থেকেই 71-এর স্বাধীনতা সংগ্রামে তথা মুক্তিযুদ্ধকে সমর্থন দিতে পারেনি। যে ইসলামী আন্দোলন এই ভূখণ্ডে ইসলামী রাষ্ট্র দেখতে চাই তা ব্রাহ্মণবাদী ভারতের সহায়তায় প্রতিষ্ঠা করা সম্ভব তা পাগলও বিশ্বাস করবে না। তৃতীয়ত, জামাত মনে করেছিল শেখ মুজিব যেমন পশ্চিম পাকিস্তানের আস্থা অর্জন করতে পারেনি তেমনি ভুট্টো পূর্ব পাকিস্তানের আস্থা অর্জন করতে পারেনি। সুতরাং সমগ্র পাকিস্তানের একক কোনো গ্রহণযোগ্য ব্যক্তি না থাকায় দুই দেশের পার্লামেন্টের মধ্যে এমনিতেই ভাগ হয়ে যেত। অনেক দেশই শান্তিপূর্ণভাবে স্বাধীন হয়ে গিয়েছে, ভারত পাকিস্তান তার প্রকৃত উদাহরণ। জামায়াত মূলত এটাই চেয়েছিল। তাদের সবচেয়ে বড় আশঙ্কা ছিল ভারতের সহায়তায় এদেশ স্বাধীন হলে এদেশ অর্থনৈতিকভাবে সম্পূর্ণভাবে ভারতের বাজারে পরিণত হবে, যাকে কখনোই প্রকৃত স্বাধীনতা বলা যাবে না। এই কারণেই কিছুদিন আগে বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, জামাত যে আশঙ্কায় মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেনি দেশ এখন সেই পথেই যাচ্ছে। চতুর্থ, আদর্শগত কারণেই জামাতের পক্ষে ধর্মনিরপেক্ষতাবাদ ও সমাজতন্ত্রের ধারক ও বাহকগণের সহযোগী হওয়া সম্ভব ছিল না। যারা ইসলামকে একটি পূর্ণাঙ্গ জীবনবিধান বলে সচেতনভাবে বিশ্বাস করে তারা এই দুটো মতবাদকে তাদের ইমানের সম্পূর্ণ পরিপন্থী মনে করতে বাধ্য। অভিব্যক্ত ভারতের কংগ্রেস দলের আদর্শ ছিল ধর্মনিরপেক্ষতাবাদ। জামাত ইসলাম তখন থেকেই এই মতবাদের আসরতার বলিষ্ঠ যুক্তি দিয়ে প্রমাণ করেছে। বাংলাদেশ যারা ভাঙ্গনের পক্ষে কাজ করেছিল তাদের অধিকাংশই ছিল সমাজতন্ত্রের ধারক ও বাহক, আর সমাজতন্ত্রের ভিত্তি হল ধর্মহীনতা। পঞ্চম, পাকিস্তানের প্রতি ভারত সরকারের অতীত আচরণ থেকেই জামাত ইসলামের পক্ষে ইন্দিরা গান্ধীকে এদেশের এবং মুসলমান জনগণের বন্ধু মনে করাও কঠিন ছিল। ভারতের পৃষ্ঠপোষকতার ফলে সঙ্গত কারণেই তাদের যে আধিপত্য সৃষ্টি হবে এর পরিণাম মঙ্গলজনক হতে পারে কিনা বলেই জামাতের প্রবল আশঙ্কা ছিল। ষষ্ঠ, জামাত একথা বিশ্বাস করত যে
পূর্ব পাকিস্তানের জনসংখ্যা পশ্চিম পাকিস্তানের তুলনায় বেশি হওয়ার কারণে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা চালু হলে গোটা পাকিস্তান এই অঞ্চলে প্রাধান্য সৃষ্টি হওয়া সম্ভব হবে। তাই জনগণের হাতে ক্ষমতা বহল করার আন্দোলনের মাধ্যমেই জামাত এই অঞ্চলের রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার অর্জন করতে চেয়েছিল। সপ্তম, জামাত বিশ্বাস করে যে প্রতিবেশী সম্প্রসারণবাদী দেশটির বাড়াবাড়ি থেকে বাঁচতে হলে পূর্ব ও পশ্চিম পাকিস্তানকে এক রাষ্ট্রভুক্ত থাকাই সুবিধাজনক। আলাদা হয়ে গেলে ভারত সরকারের আধিপত্য রোধ করা পূর্বাঞ্চলের একার পক্ষে বেশ কঠিন হবে। মুসলিম বিশ্ব থেকে ভৌগোলিক দিক দিয়ে বিচ্ছিন্ন এবং ভারত দ্বারা বেষ্টিত অবস্থায় এই অঞ্চলের নিরাপত্তা প্রশ্নটি জামাতের নিকট উদ্বেগের বিষয় ছিল। অষ্টম, জামাত একথা মনে করত যে বৈদেশিক বাণিজ্যের ব্যাপারে ভারতের সাথে সমমর্যাদায় লেনদেন সম্ভব হবে না। পশ্চিম পাকিস্তান থেকে যেসব জিনিস এখানে আমদানি করা হতো, আলাদা হবার পর সেই সব ভারত থেকে নিতে হবে, কিন্তু এর বদলে ভারত আমাদের জিনিস সমপরিমাণে নিতে পারবে না, কারণ রপ্তানির ক্ষেত্রে ভারতের আমাদের প্রয়োজন নেই। ফলে আমরা অসম বাণিজ্যের সমস্যায় পড়ব এবং এদেশ কার্যত ভারতের বাজারে পরিণত হবে। নবম, জামাত পূর্ণাঙ্গ ইসলামী সমাজ কায়েমের মাধ্যমেই রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ক্ষেত্রে সৃষ্ট সমস্যা এবং সকল বৈষম্যের অবসান করতে চেয়েছিল। জামায়াতের দৃঢ় বিশ্বাস ছিল যে আল্লাহর আইন ও সৎলোকের শাসন কায়েম হলে বেইনসাফি, জুলুম ও বৈষম্যের অবসান ঘটবে এবং অসহায় ও বঞ্চিত মানুষের সত্যিকার মুক্তি আসবে। এইসব কারণেই জামাত ইসলামী তখন আলাদা হবার পক্ষে ছিল না। কিন্তু 1971 সালের 16 ডিসেম্বর থেকে এদেশে যারাই জামাতের সাথে জড়িত ছিল তারা বাস্তব সত্য হিসাবে বাংলাদেশকে একটি পৃথক স্বাধীন রাষ্ট্র বলে মেনে নিয়েছে। যে জামাত বাংলাদেশকে রক্ষা করার জন্য, বাংলাদেশের মর্যাদা অক্ষুণ্ণ রাখার জন্য, ইসলামের আদর্শকে উচ্চাকিত রাখার জন্য পাকিস্তান ভাঙনের বিরোধিতা করেছে, সে জামাত কখনোই বাংলাদেশ বিরোধী হতে পারে? এই ভূখণ্ডের সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের অভিভাবকের ভূমিকা গ্রহণ করেছে জামাত। এই ভূখণ্ডকে সব ধরনের অকল্যাণ থেকে রক্ষা করার জন্য জামাতের কর্মীরা জীবন বাজি রাখতে প্রস্তুত। স্বাধীনতার বিরোধিতা আর যুদ্ধাপরাধ এক জিনিস নয়। মনে রাখতে হবে, স্বাধীনতার বিরোধিতা করা আর যুদ্ধের সময় অপরাধ করা এক জিনিস নয়। যে কোনো একটি কাজের বিরোধিতা করার অধিকার সকলেরই আছে। এটি একটি রাজনৈতিক সিদ্ধান্ত। 47-এ ভারত পাকিস্তান বিভাজনের বিরোধিতা করেছিলেন অনেকেই, কিন্তু পাকিস্তান হয়ে যাওয়ার পর তা মেনে নিয়েছেন এবং পরবর্তীতে তারা পাকিস্তানের শাসন ক্ষমতায় এসেছেন। তারা মনে করেছিলেন পাকিস্তান ভাগ না হওয়াটাই ভালো হবে। এই ধরনের বিরোধিতা চিন্তা, মত প্রকাশের স্বাধীনতারই অংশ। শেরেবাংলা লাহোর প্রস্তাব করলেও 46-এর নির্বাচনে পাকিস্তানপন্থীদের বিরুদ্ধে নির্বাচন করেছেন। পরবর্তীতে সে পাকিস্তানের মন্ত্রীও হয়েছেন। জনাব সরওয়ার্দী পাকিস্তান আন্দোলনের অন্যতম বড় নেতা ছিলেন, কিন্তু শেষ দিকে যখন বঙ্গদেশ ও আসামকে মিলিয়ে গ্রেটার বেঙ্গল গঠন করার উদ্দেশ্যে তিনি শরৎ বসুর সাথে মিলে চেষ্টা করেন, তার প্রচেষ্টা সফল হলে পূর্ববঙ্গ পাকিস্তানের অন্তর্ভুক্ত হতো না। তিনি পশ্চিমবঙ্গের লোক। পশ্চিমবঙ্গের বিপুল সংখ্যক মুসলমানের স্বার্থ রক্ষা এবং কলকাতা মহানগরীকে এককভাবে হিন্দুদের হাতে তুলে না দিয়ে বাংলা ও আসামের মুসলমানদের প্রাধান্য রক্ষাই হয়তো তার উদ্দেশ্য ছিল। কিন্তু পরে যখন তিনি পূর্ববঙ্গে আসেন, তখন তাকে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী মনে করে পাকিস্তানের দুশ্মন বলে ঘোষণা করা হয় এবং 24 ঘন্টার মধ্যে কলকাতায় ফিরে যেতে বাধ্য করা হয়। অবশ্য তিনি পরে পাকিস্তানের উজিরে আজম হওয়ারও সুযোগ লাভ করেন। বলিষ্ঠ ও যোগ্য রাজনৈতিক প্রতিপক্ষের মোকাবেলা করার প্রয়োজনে দুর্বল নেতারা এই ধরনের রাজনৈতিক গালির আশ্রয় নিতে বাধ্য হয়েছে। কিন্তু এই ধরনের গালি দ্বারা কোনো দেশপ্রেমিক জনতার জনপ্রিয়তা খতম করা সম্ভব হয়নি। তাই 71-এর পটভূমিকে ভিত্তি করে যেসব নেতা ও দলকে স্বাধীনতার দুশ্মন ও বাংলাদেশের শত্রু বলে গালি দিয়ে তাদের বিরুদ্ধে যতই নিষেধাজ্ঞা করা হোক, তাদের দেশপ্রেম, আন্তরিকতা ও জনপ্রিয়তা মিলান করা সম্ভব হবে না। এমন সব ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আর ভিডিও সম্বন্ধে কোনো মন্তব্য থাকলে কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকবেন।